সো আমরা লাস্ট পার্টে কি বললাম, আমি যদি পুরো জিনিসটা গুছায় বলি যে প্ল্যান্ট সেল প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। আমরা প্ল্যান্ট সেলকে দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে স্থায়ী কোষ আর পার্মানেন্ট পার্মানেন্ট টিস্যু। প্ল্যান্ট টিস্যুকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থায়ী টিস্যু আর পার্মানেন্ট টিস্যু, আরেকটা হচ্ছে অস্থায়ী টিস্যু। অস্থায়ী মানে ভাজক টিস্যু। অস্থায়ী কেন? কারণ এটা কন্টিনিউয়াসলি ডিভাইডেড হচ্ছে, ভাজক টিস্যু বা মেরিস্টেমিক মেরিস্টেমিক টিস্যু। তাহলে মেরিস্টেমিক প্রতিনিয়ত ডিভাইডেড হচ্ছে। মেরিস্টেমিক টিস্যুটা শুরু হচ্ছে কোথা থেকে? এমব্রায়ো থেকে। প্রথমে এগটা কিসে কনভার্ট হয়? এমব্রায়োতে কনভার্ট হয়। তাহলে এমব্রায়ো থেকে আমরা প্রথমে এমব্রায়োটা লিখে ফেলি। এমব্রায়ো থেকে ফার্স্ট কোন জিনিসটা আসে? আমরা জানি এমব্রায়ো থেকে ফার্স্ট যে জিনিসটা আছে ওটা হচ্ছে প্রোমেরিস্টেম। প্রোমেরিস্টেম মানে কি? একদম বিগিনিং। প্রো মানে হচ্ছে একদম বিগিনিং এ যে মেরিস্টেমটা থাকে, অর্থাৎ প্রারম্ভিক ভাজক টিস্যু। আরম্ভের সময় প্রারম্ভে যে ভাজক টিস্যুটা থাকে, প্রোমেরিস্টেম। তাহলে প্রথম যে মেরিস্টেমটা ওটা চারদিকে সেল ডিভাইডেড হচ্ছে, চারদিকে সেল ডিভাইডেড হচ্ছে, বড় হচ্ছে। এভাবে প্রোমেরিস্টেমটা আলটিমেটলি বড় হচ্ছে। এই প্রোমেরিস্টেম থেকে একটা, আমরা জানি এই যে নতুন গাছটা, এই গাছটা সাধারণত প্রথমে লম্বা হবে। তাহলে মেরিস্টেম থেকে উপরের দিকের অংশগুলা ফাইনালি কি করতে শুরু করবে? বড় হতে শুরু করবে। তাহলে আমরা এই উপরের দিকে যে প্রোমেরিস্টেম গুলো আছে, এই প্রোমেরিস্টেম গুলাকে বলতে পারি প্রাইমারি মেরিস্টেম। এখান থেকে প্রাইমারি মেরিস্টেমের শুরু, প্রাইমারি মেরিস্টেম। তাহলে আমরা বলতে পারি এখানের মধ্যে প্রোমেরিস্টেম থেকে কি আসবে? প্রাইমারি মেরিস্টেম আসবে। এই প্রাইমারি মেরিস্টেম বা প্রাইমারি স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি প্রাইমারি ভাজক টিস্যুর অন্য নাম আমরা দিতে পারি। অবশ্যই প্রাইমারি ভাজক টিস্যুর অন্য নাম আমরা দিতে পারি কি? এটাকে আমরা দিতে পারি এপিক্যাল ভাজক টিস্যু। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম। এপিক্যাল বা শীর্ষস্থ ভাজক টিস্যু আলটিমেটলি সেম। একটাতে আমরা কাজ হিসাবে দিচ্ছি, আরেকটা আমরা একটা উৎপত্তি, একটা অরিজিন কোথা থেকে হচ্ছে ওখান থেকে বলছি, আরেকটা আমরা বলতেছি এটা কোথায় আছে, জায়গা অনুসারে, লোকেশন অনুসারে। নেক্সট আমরা যদি দেখি এই জিনিসটা আস্তে আস্তে লম্বা হওয়ার পরে প্রাইমারি মেরিস্টেম থেকে এটা পার্মানেন্ট হয়ে যাবে, একটা সময় পার্মানেন্ট সেল গঠন করবে। তাহলে প্রাইমারি মেরিস্টেম থেকে পার্মানেন্ট হবে। পার্মানেন্ট আমরা একটু সাইডে লিখলাম যেহেতু এটা মেরিস্টেমের কন্ডিশনের না পড়ে না। প্রাইমারি পার্মানেন্ট সেল হবে। এই প্রাইমারি পার্মানেন্ট সেলটা একটা সময় কি ফর্ম করবে? এই প্রাইমারি পার্মানেন্ট সেলটা থেকে, যদিও সেকেন্ডারি হওয়ার কথা না, তাই যে মেরিস্টেম পার্মানেন্ট কখনো সেল ডিভাইডেড হওয়ার কথা না, কিন্তু এই সেলটা যদি ডিভাইডেড হয় ওটাকে আমরা কি বলবো? সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি মেরিস্টেম। এই সেকেন্ডারি মেরিস্টেমটা একটা সময় কি হবে? তোমার এই জিনিসটাকে মোটা বানাতে শুরু করবে। এই সেকেন্ডারি মেরিস্টেমটা যদি আমরা দেখি, এই পুরো জিনিসটাকে মোটা বানাতে শুরু করবে। মাঝের যে ভাস্কুলার বান্ডেল গুলো আছে এগুলাকে গ্রো করবে, এবং ভাস্কুলার বান্ডেল গুলোকে বলা হয় কেম্বিয়াম। তাই সেকেন্ডারি মেরিস্টেমটাকে আমরা বলতে পারি কেম্বিয়াম গ্রো করে, তাই এটাকে আমরা বলতে পারি প্রোকেম্বিয়াম বা কেম্বিয়াম গঠনকারী বলতে পারি। অর্থাৎ কেম্বিয়াম ওয়ার্ডটা দেখলেই আমরা মনে রাখবো এটা হচ্ছে সেকেন্ডারি। ওকে, এটা কি করে? এটা আমরা সেকেন্ডারি অন্য থেকে বলতে পারি আমরা এটা মোটা করতেছে, সাইডে বৃদ্ধি করতেছে, তাই এটাকে আমরা পার্শিও বা ল্যাটারাল মেরিস্টেমও বলতে পারি। আলটিমেটলি সবগুলা নামই এখান থেকে আসতেছে। আচ্ছা, ঠিক আছে। এখন পার্মানেন্ট টিস্যুটা, আলটিমেটলি প্রথম পার্মানেন্ট টিস্যুটা আমরা যদি দেখি, এই পার্মানেন্ট টিস্যুটা আস্তে আস্তে অনেকটা, মানে আর সেল ডিভাইডেড হবে না, অর্থাৎ এরা সেল ডিভাইডেড না হলে আস্তে আস্তে শক্ত হতে শুরু করবে। তো প্রথম যে পার্মানেন্ট টিস্যুটা ওটা দেখতে অনেকটা কিসের মতো হবে? ওটা দেখতে অনেকটা মেরিস্টেম টিস্যু বা ভাজক টিস্যুর মতো হবে। এদের ক্ষেত্রে আমরা সেল ওয়াল পাবো, এদের ক্ষেত্রে একটা সেল ওয়াল পাবো, মোটা সেল ওয়াল, কিন্তু ওটা হবে সেলুলোজের তৈরি। এখনো লিগনিন আসতে পারে না, এখনো দেখা যাচ্ছে সেলুলোজের তৈরি। আমরা একটু পজ দেই। সো আমরা যেখানে ছিলাম আমরা দেখতেছিলাম যে প্রাইমারি মানে পার্মানেন্ট টিস্যুটা প্রথম যে অংশটা এটাকে আমরা বলি প্যারেনকাইমাল সেল, যেখানে এটা অনেকটা মেরিস্টেমের সাথে মিল থাকে। যেমন এখানে কোনো লিগনিন থাকে না, সেকেন্ডারি ওয়াল থাকে না। ওয়াল যেটা থাকে ওটা স্ট্রং থাকে, মেরিস্টেম থেকে স্ট্রং থাকে, মোটা থাকে, কিন্তু ওটা সেলুলোজের হয়। এটার উপর যখন সেলুলোজ খুব বেশি জমা হয়ে যায়, অনেক মোটা হয়ে যায়, তখন এটাকে বলা হয় কোলেনকাইমা। কোলেনকাইমার ক্ষেত্রে সেলুলোজ, এখানে দেখা যায় হচ্ছে সেলুলোজ একদম ইউনিফর্ম লেয়ারে জমা হয়েছে, সব জায়গায় সমান। কোলেনকাইমার ক্ষেত্রে দেখা যায় হচ্ছে কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে যায়, কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি, এরকম এটা হয় কোলেনকাইমা। এরপর এটার উপর যখন লিগনিন জমা হয়, অর্থাৎ একদম ভারী জিনিসগুলো জমা হয়, তখন এটার উপর লিগনিন জমা হলো, লেটস সে এরকম করে লিগনিন জমা হলো, তখন এটাকে বলা হয় স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা হচ্ছে একদম ডেড সেল। ডেড সেল বলতে কি এখানে একদম প্রোটোপ্লাজম থাকে না,
অর্থাৎ এখানের মধ্যে কোনো ধরনের নিউক্লিয়াসটা ছোট হয়ে যায়, এখানে এটা অনেকটা আর সেল ডিভিশনের ক্ষমতা হারায় ফেলে। ঠিক আছে, তাই এটা স্ক্লেরেনকাইমা হচ্ছে একদম ফাইনাল ডেড সেলটা। এটা খুবই স্ট্রং হয় লিগনিন থাকার কারণে, বাইরে মোটা লেয়ার থাকার কারণে এটা খুবই স্ট্রং হয়। এবং স্ট্রং হওয়ার কারণে আমরা বলতে পারি গাছ ধরার পরে আমরা যে যে অংশে শক্ত পাই, যেমন আমরা গাছের স্টেম ধরার পরে, কাণ্ড ধরার পরে শক্ত অঞ্চলগুলো আমরা বলতে পারি হ্যাঁ এটা শক্ত লাগতেছে কম্পারেটিভলি, সো এটা স্ক্লেরেনকাইমার গঠন। আবার আমরা যদি দেখি, আমরা যখন পাতা ধরি, পাতা খুবই নরম, তাহলে আমরা বলতে পারি এটা যদিও পার্মানেন্ট টিস্যু, পাতা যদিও দেখা যাচ্ছে হচ্ছে পার্মানেন্ট হয়ে গেছে, অর্থাৎ আর সেল ডিভিশন হবে না, কিন্তু এরা নরম, তার মানে এটা কি প্যারেনকাইমা। যেটা তোমার যে পার্মানেন্ট টিস্যুটা অনেকটা মেরিস্টেমের কাছাকাছি, পাতলা পাতলা সেলুলোজ, ওটা হচ্ছে প্যারেনকাইমা। এরপরে আস্তে আস্তে এটা যখন ভারী হতে থাকে কোলেনকাইমা হয়, এবং ফাইনালি কোলেনকাইমা থেকে আরো বেশি স্ট্রং হওয়ার পরে যেটা হয় ওটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। আমরা আরো ডিটেলসে যাব, এই যে বিষয়টাতে আমরা যাচ্ছি স্ক্লেরেনকাইমা বা প্যারেনকাইমা, এগুলো হচ্ছে সিম্পল অংশ। এরপর আমরা আস্তে আস্তে ভাস্কুলার পার্টে যাব, আস্তে আস্তে আমরা যেসব সিক্রেটিভ পার্ট আছে ওগুলাতেও যাব, ওগুলো সবগুলো হচ্ছে পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু আমরা নেক্সট অংশে দেখবো।